আজকে ভিডিও করব 2 নম্বর স্কুল ইটাহার গার্লস হাই স্কুল। যতগুলো এমসিকিউ আছে তলায় দাগ দিয়ে দিয়েছি। 1 নম্বর, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা। 2 নম্বর, মেঘালিত হলো পাথরের সমাধি, এটা খুব আছে পরীক্ষায়। 2টা, ঋগ্বেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান। 4 নম্বর, মহাজন পদগুলো গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 5, পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। মনে রাখবে উনি ছিলেন 23তম এবং মহাবীর ছিলেন 24তম। 6, আর্যসত্য বৌদ্ধ ধর্মের অংশ। 7, গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে, এটা ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখতে পারো বইয়ের মধ্যে, এটা আসে পরীক্ষায়। দক্ষিণ ভারতে মহাজনপদ ছিল একটি, যেটা ছিল অসমক। 9, শকাব্দ গণনা শুরু হয় 78 খ্রিস্টাব্দ থেকে। 10, চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সম্রাট হন বিন্দুসার। 2-1, বেদ কয় প্রকার ও কী কী? বেদ 4 প্রকার, ঋক, সাম, যজু, অথর্ব। তোমরা লেখার সময় ঋগ্বেদ, সামবেদ এইভাবে লিখবে। 2, পরবর্তী বৈদিক যুগে কী কী চাষ হতো? ধান, গম, যব, ভুট্টা। 3, বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গরু। 4, বলি কি? আদি বৈদিক যুগের কর হলো বলি। 5, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে চন্দ্রগুপ্ত মৌর্য। 6, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। 7, মহাবীর কত বছর জৈন ধর্ম প্রচার করেন? 30 বছর। 8, হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট, এটা দাগ ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয়। ইন্ডিয়া কাল রেখা মেগাসিনিসের, এটা ইম্পর্টেন্ট। কুষাণদের শ্রেষ্ঠ রাজার নাম কি? কনিষ্ক। এরপর আছে বেমানা শব্দ খুঁজে বার করা, এটা হবে দেখো তামা, সোনা, রূপে, এগুলো হচ্ছে বই, এগুলো ধাতু, আর বেদটা বই, তাই এটা আলাদা। 2 হচ্ছে 2টা ঠিক, 3টা ভুল। 4টা হচ্ছে বৈদিক সমাজে পাশা খেলা ছিল জনপ্রিয়। 5 শূন্যস্থান হচ্ছে সাম্রাজ্য টিকিয়ে রাখতে মৌর্যদের দরকার ছিল শক্তিশালী রাজা দরকার ছিল। এবার 4-এর ম্যাচিং করতে হবে। 1, মগধের রাজধানী রাজগৃহ। মহাকাশ্যপ প্রথম বৌদ্ধ সংগীতি। 3, দ্বাদশ অঙ্গ জৈন ধর্ম। 4, হিনজান মহাযান বৌদ্ধ ধর্ম। এবার 5 থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উত্তরগুলো এখানে লেখার জায়গা নেই, আমি সেটা টাইপ করে লিখেছি, চলো সেখানে চলে যাই। 5-এর প্রশ্নগুলো ইটাহার গার্লস হাই স্কুলের, যেগুলো আমি বললাম টাইপ করে লিখেছি সেটা চলে এসছে এখানে। 1 নম্বর, বেদের অপর নাম শ্রুতি কেন? উত্তর হচ্ছে প্রাচীনকালে বেদের মন্ত্রগুলো লিখে রাখার কোনো ব্যবস্থা ছিল না, শিক্ষার্থীরা গুরুর মুখ থেকে বেদ শুনে শুনে মনে রাখতেন। শুনে মনে রাখতে হতো বলেই বেদের অপর নাম শ্রুতি। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, চতুরাশ্রম কাকে বলে? পরবর্তী বৈদিক যুগে মানুষের জীবনকে 4টি ভাগে বা আশ্রমে ভাগ করা হয়েছিল। এই 4টি পর্যায় হলো ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই ব্যবস্থাটিকেই একত্রে চতুরাশ্রম বলা হয়। 3টা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কী? গৌতম বুদ্ধ দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি পথের কথা বলেছিলেন। এগুলো হলো সৎ বাক্য, সৎ কর্ম, সৎ জীবনধারণ, সৎ চেষ্টা, সৎ স্মৃতি, সৎ চিন্তা, সৎ দৃষ্টি এবং সৎ সমাধি। এই 8টি পথকে একত্রে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। অর্থশাস্ত্র থেকে কী কী জানা যায়? কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে মৌর্য যুগের শাসন ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং যুদ্ধ পরিচালনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। এটি প্রাচীন ভারতের রাষ্ট্রবিজ্ঞানের একটি মূল্যবান গ্রন্থ। এবার একটু বড় প্রশ্ন আছে 6-এর। 1 হচ্ছে টিকা লেখো ষোড়শ মহাজন পদ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে কোনো শক্তিশালী কেন্দ্রীয় শক্তি ছিল না। এই সময় ভারতে 16টি ছোট বড় রাজ্যের উদ্ভব হয়েছিল, যাদের একত্রে ষোড়শ মহাজনপদ বলা হয়। এদের মধ্যে ছিল মগধ, কোশল, অবন্তী, বৎস প্রভৃতি। এই রাজ্যগুলোর মধ্যে কয়েকটি ছিল রাজতান্ত্রিক এবং কয়েকটি প্রজাতান্ত্রিক। শেষ পর্যন্ত মগধ শক্তিশালী হয়ে সাম্রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পঞ্চম মহাব্রত। জৈন ধর্মের প্রচারক মহাবীর
পার্শ্বনাথে দেওয়া 4টি নীতি: অহিংসা, সত্য কথা বলা, চুরি না করা এবং সম্পত্তি ত্যাগ করা। এর সাথে আরও একটি নীতি যুক্ত করেন, তা হলো ব্রহ্মচর্য। এই 5টি নীতিকে একত্রে পঞ্চমহাব্রত বলা হয়। জৈন অনুগামীদের কঠোরভাবে এই 5টি নিয়ম মেনে চলতে হতো। 4 মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? বিশাল মৌর্য সাম্রাজ্য সঠিকভাবে পরিচালনা করার জন্য সম্রাটরা গুপ্তচর নিয়োগ করতেন। এর প্রধান কারণগুলো ছিল: রাজ্যের অভ্যন্তরে কোথাও বিদ্রোহের সম্ভাবনা আছে কিনা তা জানতে, কর্মচারীরা ঠিকমতো কাজ করছেন কিনা তার উপর নজর রাখতে, শত্রুপক্ষের গতিবিধি এবং পরিকল্পনা সম্পর্কে আগাম খবর সংগ্রহ করতে, সাধারণ জনগণের মনোভাব সম্পর্কে সম্রাটকে অবহিত করতে। 7.1 বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল সংক্ষেপে লেখো। স্নাতক কাদের বলা হতো? দুটো একসঙ্গে রয়েছে, 3+2। তো প্রথম হচ্ছে বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য। ঋগ বৈদিক যুগে মানুষ মূলত পশুপালন ও কৃষির উপর নির্ভর করত, তবে সেখানে ব্যবসা বাণিজ্যেরও অস্তিত্ব ছিল। সেই সময় বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল বিনিময় প্রথা, যেখানে গবাদি পশু বা ধান দিয়ে পণ্য আদান প্রদান করা হতো। পরবর্তী বৈদিক যুগে কৃষির উন্নতির সাথে সাথে বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে। এই সময় স্থলভাগের পাশাপাশি সমুদ্রপথে বাণিজ্যের উল্লেখ পাওয়া যায়। বাণিজ্যের সুবিধার্থে নিষ্ক ও শতমান নামক মুদ্রার মতো ব্যবহারের যোগ্য ধাতব খণ্ডের প্রচলন শুরু হয়। স্নাতক। প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায় গুরুগৃহে দীর্ঘকাল শিক্ষা গ্রহণ করার পর যে সমস্ত ছাত্ররা নির্দিষ্ট পাঠ্যক্রম সফলভাবে সমাপ্ত করতেন তাদের স্নাতক বলা হতো। শিক্ষা শেষে সমাবর্তন উৎসবের মাধ্যমে স্নান সম্পন্ন করে ছাত্ররা যখন গুরুগৃহ থেকে গার্হস্থ্য জীবনে ফিরে আসতেন, তখন থেকেই তারা এই সম্মানে ভূষিত হতেন। পরের প্রশ্ন: নব্যধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? খ্রিস্টপূর্ব 6শ শতক নাগাদ প্রাচীন ভারতে প্রচলিত ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে যে প্রতিবাদী ধর্মীয় আন্দোলন শুরু হয় তাকে নব্যধর্ম আন্দোলন বলা হয়। এর পিছনে কয়েকটি সামাজিক ও অর্থনৈতিক কারণ ছিল। প্রথম পয়েন্ট হচ্ছে জটিল আর ব্যয়বহুল যজ্ঞ। বৈদিক ধর্ম ক্রমশ অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল যাগযজ্ঞের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। সাধারণ মানুষের পক্ষে এই ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছিল। পরের পয়েন্ট ব্রাহ্মণ আধিপত্য। সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণদের একাধিপত্য ও অন্যান্য বর্ণের ওপর তাদের কঠোর নিয়মকানুন চাপিয়ে দেওয়ার প্রবণতা সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তুলেছিল। পরের পয়েন্ট পশুবলি কৃষিকাজ। কৃষিকাজের প্রসারের ফলে গবাদি পশুর গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল, কিন্তু যজ্ঞে প্রচুর পরিমাণে পশুবলি দেওয়া হতো, যা কৃষিজীবী মানুষের অর্থনৈতিক স্বার্থে আঘাত করেছিল। কঠোর জাতিভেদ প্রথা। বর্ণাশ্রম ও জাতিভেদ প্রথার কড়াকড়ির ফলে সমাজের নিম্নবর্গের মানুষ এবং বৈশ্যরা সামাজিকভাবে অবহেলিত এবং লাঞ্ছিত বোধ করত। পরের পয়েন্ট ব্যবসায়ীদের মর্যাদাবোধ। বাণিজ্যের প্রসারের ফলে বৈশ্যদের হাতে প্রচুর ধনসম্পদ এলেও সমাজে তাদের উপযুক্ত মর্যাদা ছিল না, তাই তারা এমন একটি ধর্ম খুঁজছিল যা সহজ সরল এবং যেখানে মানুষের কর্মফলের গুরুত্ব বেশি হবে। জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এই চাহিদাগুলো পূরণ করতে সক্ষম হয়েছিল বলেই নব্যধর্ম আন্দোলন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। পরের পয়েন্ট হচ্ছে সমুদ্রগুপ্তের যুদ্ধজয় সম্পর্কে লেখো। সমুদ্রগুপ্তকে তার অজেয় বীরত্বের জন্য ভারতের নেপোলিয়ন বলা হয়। তার যুদ্ধজয় সম্পর্কে জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে। প্রথম পয়েন্ট হচ্ছে আর্যাবর্ত জয়, মানে উত্তর ভারত। তিনি উত্তর ভারতের 9 জন রাজাকে পরাজিত করে সরাসরি নিজের সাম্রাজ্যভুক্ত করেন। দাক্ষিণাত্য অভিযান। দক্ষিণ ভারতে 12 জন রাজাকে তিনি পরাজিত করলেও তাদের রাজ্য ফিরিয়ে দেন। তিনি চেয়েছিলেন তাদের আনুগত্য এবং কর আদায় করতে। আটবিক ও সীমান্ত রাজ্য। তিনি বন অঞ্চলের উপজাতি এবং উত্তর পূর্ব ভারতের সীমান্ত আর রাজ্যগুলোকে, যেমন সমতট কামরূপ, নিজের অধীনে নিয়ে এসেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে অশোকের ধর্ম সম্পর্কে লেখো। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক যুদ্ধের পথ ত্যাগ করে ধর্ম প্রচার করেন। অশোকের ধর্ম কোনো বিশেষ ধর্ম ছিল না, বরং এটি ছিল কিছু নৈতিক আদর্শের সংকলন। প্রথম পয়েন্ট হচ্ছে অহিংসা, কোনো প্রাণীকে হত্যা না করা এবং সকল জীবের প্রতি দয়া প্রদর্শন করা। পরের পয়েন্ট আচরণ, বাবা মা এবং গুরুজনদের শ্রদ্ধা করা এবং ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন। 3 সহনশীলতা,
সকল ধর্মের মানুষের প্রতি সম্মান দেখানো এবং পরমত সহিষ্ণু বা পরধর্মমত সহিষ্ণু হওয়া। এখানে পর ধর্ম হবে না, ধর্ম ধ ময়রে। পরের পয়েন্ট মানবিকতা। দাস ও ভৃত্যদের প্রতি সদয় ব্যবহার করা এবং সত্য কথা বলা। অশোক তার এই বাণীগুলি শিলালিপি বা পাহাড়ের গায়ে খোদাই করে দিয়েছিলেন যাতে সাধারণ মানুষ তা সহজে বুঝতে পারে। এটা হয়ে গেল আজকে 2 নম্বর স্কুল। পরের ভিডিও আমি 3 নম্বর স্কুল ঝাড়গ্রাম